এখানে কিছু নাই, ঠিক আছে? এই মৌলগুলো অ্যাকচুয়ালি কি?
মৌলগুলো আসলে আমাদের হচ্ছে ল্যান্থানাইট সিরিজ। যেমন এই ল্যান্থানাম থেকে শুরু করে কি লুটেশিয়াম পর্যন্ত, ঠিক আছে? এই মৌলগুলো কি আমাদের ল্যান্থানাইট সিরিজের অন্তর্ভুক্ত। এরপরে দেখো সপ্তম পর্যায়ে এখানেও কয়টা মৌল আছে? 32টা। ওকে, এই যে 89 থেকে 103 এখানে ফাঁকা। 89 থেকে 103 এগুলো কোন সিরিজ বলো? অ্যাক্টিনাইট সিরিজ। তাহলে অ্যাক্টিনিয়াম থেকে শুরু করে কি এল আর মানে লরেন্সিয়াম পর্যন্ত হচ্ছে আমাদের অ্যাক্টিনাইট সিরিজ। ওকে, আচ্ছা। তো এই মৌলগুলোকে দেখো আমরা কিন্তু আলাদাভাবে দেখাইছি। এদেরকে আমরা ভিতরে দেখাই নাই কেন? বলতে পারবো এদেরকে আমরা ভিতরে দেখাই নাই কেন? এদেরকে তুমি যদি ভিতরে দেখাইতা মানে পর্যায় সারণীটার সামঞ্জস্যতা কি নষ্ট হয়ে যেত। এই সামঞ্জস্যটা ঠিক রাখার জন্য আমরা এদেরকে আলাদাভাবে নিচে দেখাই। ওকে, আচ্ছা। এবার আসো, তোমার ইন্টারমিডিয়েটের কেমিস্ট্রি পড়ার জন্য কিন্তু পুরা পর্যায় সারণী মুখস্থ রাখার কিছু দরকার নেই। তোমার ইন্টারমিডিয়েটের কেমিস্ট্রি ভালো পারতে গেলে পুরা পর্যায় সারণীর কিছু ছোট ছোট পোরশন তোমাকে কি মাথায় রাখতে হবে। যেমন সবার প্রথমে আমাদেরকে 1 থেকে 30 পর্যন্ত, কত পর্যন্ত বলো? 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলোর নাম এবং তাদের ইলেকট্রন বিন্যাস আমাদের দখলে থাকতে হবে। তাহলে মোটামুটি আমরা ইন্টারমিডিয়েট কেমিস্ট্রি ভালো করব। ওকে, হ্যাঁ, নাম তো আমরা মোটামুটি সবাই জানি, ইলেকট্রন বিন্যাসগুলো আমরা মুখস্থ রাখবো। আর পারমাণবিক ভর এটাও আমাদের মুখস্থ রাখতে হবে, কারণ আমাদের প্রায় সময় গাণিতিক সমস্যা সমাধান করার সময় কি পারমাণবিক ভর তোমার কাজে লাগবে। আচ্ছা, চলো আমরা একটু দেখি প্রথম পর্যায়ে কি আছে বলো? হাইড্রোজেন আর হিলিয়াম। যেমন তোমরা সবাই 9-10 পড়ে আসছো যে হাইড্রোজেনের যে পজিশন, এটা নিয়ে কিন্তু বিজ্ঞানীদের মাঝে কি মতভেদ আছে। কারণ হাইড্রোজেনের অনেক ধর্ম হচ্ছে যে ক্ষার ধাতুর সাথে মিলে যায়, আবার হাইড্রোজেনের অনেক ধর্ম কি হ্যালোজেনের সাথেও কি মিলে যায়। ঠিক আছে, তাহলে তো হাইড্রোজেনকে হ্যালোজেনের সাথেও রাখা উচিত ছিল, ঠিক আছে? কিন্তু জেনারেলি আসলে ক্ষার ধাতুর সাথে তার মিল বেশি থাকায় এই জন্য হাইড্রোজেনকে কি ক্ষার ধাতুর সাথে রাখা হয়েছে। আচ্ছা, চলো প্রথম পর্যায়ে কি কি আছে? হাইড্রোজেন আর হিলিয়াম। তাহলে আমাকে বলো তো হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1। কত? 1। হিলিয়ামের কত? 4। হিলিয়ামের হচ্ছে 4। আচ্ছা, হিলিয়ামের পরে দ্বিতীয় পর্যায়ে কি? লিথিয়াম। দেখো দ্বিতীয় পর্যায়ে প্রথম হলো কি লিথিয়াম, তারপরে কি বেরিলিয়াম। এই সিরিয়ালটা তোমাকে মুখস্থ রাখতে হবে কিন্তু। তারপরে কি বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন। ওকে, আচ্ছা। তৃতীয় পর্যায়ে কি বলো? সোডিয়াম। তারপরে কি ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন এবং আর্গন। আচ্ছা, চতুর্থ পর্যায়ে দেখো, চতুর্থ পর্যায়ের প্রথম হলো হচ্ছে পটাশিয়াম, তারপরে কি ক্যালসিয়াম। আচ্ছা, আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে চতুর্থ পর্যায়ে এই স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত। আচ্ছা, আমাকে বলো তো স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত এই মৌলগুলা এস ব্লক মৌল, পি ব্লক মৌল নাকি ডি ব্লক মৌল? এরা হচ্ছে সবাই পি ব্লক মৌল। এবং আমাদের এই চ্যাপ্টারে ডি ব্লক রিলেটেড যত পড়াশোনা আছে, ডি ব্লক রিলেটেড আমরা একটু ডিটেইলস পড়াশোনা করব পরবর্তীতে। ডি ব্লক 11 রিলেটেড যে পড়াশোনাগুলো আছে, এই পড়াশোনাগুলো সম্পূর্ণরূপে কি স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে কি পর্যন্ত জিঙ্ক পর্যন্ত। তাহলে সবার প্রথমে স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার এবং জিঙ্ক। ওকে, আচ্ছা। এরপর দেখো আমাদের পঞ্চম পর্যায়ে, ষষ্ঠ পর্যায়ে, সপ্তম পর্যায়ে, এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট না। এরপরে আমাদের এখানে ইম্পর্টেন্ট হচ্ছে গ্রুপ 1। দেখো গ্রুপ 1 কোনটা? এই যে এটা হচ্ছে আমাদের গ্রুপ 1। দেখো গ্রুপ 1 এ কে কে আছে? সবার উপরে কি আছে? হাইড্রোজেন, তারপরে কি
কি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। আচ্ছা, এখানে হাইড্রোজেন ব্যতীত বাকি সবাই কিন্তু কি বলো ধাতু, হাইড্রোজেন কিন্তু অধাতু। তাহলে লিথিয়াম থেকে শুরু করে ফ্রান্সিয়াম পর্যন্ত এরা হচ্ছে ক্ষার ধাতু, কি ক্ষার ধাতু। আচ্ছা, এরপরে দেখো গ্রুপ 2 বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এদের মধ্যে দেখো রেডিয়াম হচ্ছে কি বলো তেজস্ক্রিয় ধাতু এটা। আর বেরিলিয়াম থেকে শুরু করে বেরিয়াম পর্যন্ত এরা সবাই কি ধাতু বলো বৃক্ষার ধাতু। ক্ষার ধাতুর ইংরেজি কি অ্যালকালি মেটাল, আর বৃক্ষার ধাতুর ইংরেজি হচ্ছে অ্যালকালাইন আর্থ মেটাল। ঠিক আছে, ওকে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এরপরে আমরা সবাই কিন্তু নিষ্ক্রিয় মৌলগুলোকে চিনি, সবাই বলো নিষ্ক্রিয় মৌলের ক্ষেত্রে সবার প্রথম কি হিলিয়াম, তারপরে কি বলো নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যামন, রেডন। 118 নাম্বার। ঠিক আছে, যদি এখানে আর্গন লিখছে যদি আবিষ্কার হয়ে গেছে অলরেডি, ঠিক আছে, এটা পুরাতন করে লিখতে হবে। আচ্ছা দেখো, এবার মনোযোগ দাও। এবার আমাদের কেমিস্ট্রিতে কিছু ফ্যামিলি আছে, কিছু ফ্যামিলি। ফ্যামিলি মানে কি একই পরিবারের সদস্যকে কি বলে, একই ফ্যামিলির অন্তর্ভুক্ত তারা। প্রথম ফ্যামিলিটা হচ্ছে বোরন ফ্যামিলি। কি ফ্যামিলি? বোরন ফ্যামিলি। তাহলে বোরন ফ্যামিলিতে কে কে আছে? বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। ঠিক আছে, এটা হচ্ছে বোরন ফ্যামিলি। তাহলে বোরন ফ্যামিলির কেমিস্ট্রি আলাদা, এদের পড়াশোনা আলাদা। এরপর আছে কার্বন ফ্যামিলি। কার্বন ফ্যামিলি থেকে আছে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। এটা হচ্ছে কি কার্বন ফ্যামিলি। তার মানে এদের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো কি প্রায় একই রকম এবং এদের নিয়ে পড়াশোনা আলাদা। তারপরে নাইট্রোজেন ফ্যামিলি কে কে আছে? নাইট্রোজেন ফ্যামিলিতে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, নাইট্রোজেন ফ্যামিলি। তারপরে কি অক্সিজেন ফ্যামিলি কে কে আছে? অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। 116 নম্বর লিভার, কোরিয়াম, এটা তোমাদের লাগবে না। এরপরে কি হ্যালোজেন। হ্যালোজেনের প্রথমগুলো কি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটিক। তো অ্যাসিটিক এতটা লাগে না আমাদের, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ওকে, আচ্ছা এরপরে দেখো এখানে ওরা বলে দিচ্ছে কোনটা অ্যালকালি মেটাল, কোনটা অ্যালকালাইন আর্থ মেটাল, কোনটা ট্রানজিশন মেটাল। তোমরা ট্রানজিশন মেটাল বা অবস্থান্তর ধাতুর নাম শুনছো? অবস্থান্তর ধাতু। ওকে, তারপরে তোমার আছে বেসিক মেটাল, সেমি মেটাল মানে কি অপধাতু, অপধাতু। নন মেটাল মানে কি অধাতু। হ্যালোজেন, নোবেল গ্যাস মানে কি নিষ্ক্রিয় গ্যাস, ল্যান্থানাইট, অ্যাক্টিনেট। ঠিক আছে, এই হলো মোটামুটি আমাদের পলিউশনের বেসিক স্ট্রাকচার। তাহলে কেমিস্ট্রি ভালো পারার প্রথম শর্তই হচ্ছে, বা এই চ্যাপ্টারটা তুমি যদি ভালো করতে চাও তোমার প্রথম শর্ত হচ্ছে পর্যায় সারণী সম্পর্কে তোমার একটা পরিষ্কার ধারণা থাকতে হবে। কে কোন গ্রুপের মৌল, ঠিক আছে, কোন পর্যায়ে কে আসবে, কার পরে কে আসবে। ওকে, সো এখন তোমাদের এই চ্যাপ্টারে 1 থেকে 30 পর্যন্ত ভালো মতো পারলেই আমাদের কাজ হয়ে যাবে। এর বাইরে আমাদের দরকার নেই। এর বাইরের পড়াশোনা আসলে অনার্স মাস্টার্সে পড়ানো হয়, এগুলো তোমাদের এসএসসি বা এইচএসসি লেভেল এগুলো। এটা মোটামুটি ক্লিয়ার সবার? ওকে, আচ্ছা আরেকটা যদি বলে দিই, বলো তো এখানে মোট গ্রুপ কয়টা? পর্যায় তো 7টা, গ্রুপ কয়টা? গ্রুপ হচ্ছে 18টা। এখন সবাই জানি 1A 2A, তারপরে দেখো 3B 4B 5B 6B 7B। দেখো আয়রন, কোবাল্ট, নিকেল এই তিনটা মৌলকে একটা গ্রুপের মধ্যে রাখি, সেটা কি গ্রুপ 8। ঠিক আছে, গ্রুপ 8। তারপরে 1B 2B। ওকে, যেমন তোমরা পড়ছো না মুদ্রা ধাতু। মুদ্রা ধাতু কাদেরকে বলা হয়? এই যে কপার, সিলভার, এগুলা দিয়ে আগে কি বানাইতো? রাজা রাজাদের আমলে তখন তো আমাদের টাকা পয়সা ছিল না, মুদ্রা বানাইতো। ঠিক আছে, হ্যাঁ গোল্ডও আছে, এই যে গোল্ড, স্বর্ণ মুদ্রা, যে কোপাল বানায় দেখো না, ঠিক আছে, স্বর্ণ মুদ্রা। আচ্ছা এদিকে সবাই ক্লিয়ার? চলো এবার চলো আমরা একটু দেখি এই কথা বলতে প্লিজ। ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলের শ্রেণী বিভাগ। বলো প্রথম পর্যায় সারণী তৈরি করেন কে? বিজ্ঞানী মেন্ডেলিভ। মেন্ডেলিভের পর্যায় সারণীতে মৌল কয়টা ছিল? এগুলো কিন্তু এমসিকিউতে আসবে, বুঝতে পারছো? পরে কিন্তু বুঝতে পারবো না।
তোমরা বিজ্ঞানী মোসলে? আচ্ছা, বিজ্ঞানী মোসলে হচ্ছে পারমাণবিক সংখ্যার ভিত্তিতে কি করছিল? পর্যায় সারণীটা তৈরি করছিল। সেক্ষেত্রে 7টা পর্যায় 18টা গ্রুপ। আচ্ছা, তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে মেন্ডেলিভের পর্যায় সারণীর মূল ভিত্তি কি? পারমাণবিক ভর। আর মোসলের পর্যায় সারণীর মূল ভিত্তি কি? পারমাণবিক সংখ্যা। আচ্ছা, আর আধুনিক পর্যায় সারণী কি দেখো, মৌল সময়ের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। ওকে, এই যে বিজ্ঞানী বোর ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে বিস্তৃত পর্যায়াকারে একটি পর্যায় সারণী তৈরি করেন, একে দীর্ঘাকার বা বোর পর্যায় সারণী বলে। তাহলে বিজ্ঞানী বোরের পর্যায় সারণীর মূল ভিত্তি কি ছিল? ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস। তাহলে মেন্ডেলিভের ছিল পারমাণবিক ভর, মোসলের কি ছিল? পারমাণবিক সংখ্যা, আর বোরের কি ছিল? ইলেকট্রন বিন্যাস। বাট অ্যাকচুয়ালি বর্তমানে আমরা যে পর্যায় সারণী নিয়ে পড়াশোনা করি, এটার মূল ভিত্তি কি বলতো? ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, আচ্ছা চলো এবার দেখো, আধুনিক পর্যায় সারণীতে মৌলের পর্যায়ভিত্তিক শ্রেণীবদ্ধকরণের মূল ভিত্তি হলো মৌলের পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন বিন্যাস। আইইউপিএক সংস্থা কর্তৃক অনুমোদিত মৌলের সংখ্যা কত? 118টি। আচ্ছা, আইইউপিএসি এর পূর্ণরূপ কে বলতে পারবে দেখি? বলে সানাউল, আইইউপিএক এর পূর্ণরূপ বলো। কি কেমিস্ট্রি বলো? আইইউপিএক এর পূর্ণরূপ কি বলো? ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যাপ্লাইড কেমিস্ট্রি। আচ্ছা, এবার দেখো, এবার ইম্পর্টেন্ট পড়া। ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে দীর্ঘ পর্যায় সারণীর মৌলগুলোকে 4টি ব্লকে ভাগ করা হয়। কি কি? এগুলো হলো এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লক। আচ্ছা, এস ব্লক মৌলসমূহকে প্রতিনিধিত্ব মৌল বলা হয়। এমসিকিউ, এস ব্লক মৌলগুলোকে কি বলে? প্রতিনিধিত্বকারী মৌল। এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস, এই সবাই এগুলো খাতায় লিখো, খাতায় লিখো। পুরোটা না, যতটুকু বলবো আর কি। চ্যাপ্টার 3। এস ব্লক মৌলসমূহকে প্রতিনিধিত্বকারী মৌল বলা হয়। এবং এস ব্লক মৌলসমূহের সাধারণ ইলেকট্রন বিন্যাস কি? এনএস। এনএস 1 থেকে কত? 2। তাহলে এস এ একটা থাকবে অথবা এস এ দুইটা থাকবে। তাহলে এস এ একটা থাকলে তাকে আমরা কি বলি? ক্ষার ধাতু। আর এস এ দুইটা থাকলে তাকে আমরা কি বলি? বৃক্ষার ধাতু। এবার এটাও লিখো, পি ব্লক মৌলসমূহকেও কি বলা হয়? প্রতিনিধিত্ব মৌল বলা হয়। এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে NS2, মানে s অরবিটাল পূর্ণ থাকবে, কিন্তু p তে 1 থেকে কত? 6 পর্যন্ত। p তে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা পর্যন্ত হতে পারে। এগুলো কিন্তু এমসিকিউতে আসে যে s ব্লক p ব্লক মৌলসমূহের সাধারণ ইলেকট্রন বিন্যাস কি। এবং তোমাদের যে সৃজনশীলের যে উদ্দীপকগুলো থাকবে, আমরা বলছি তোমাদের এই চ্যাপ্টারের সৃজনশীলের যে উদ্দীপকগুলো থাকবে, এই উদ্দীপকগুলো কিন্তু সব ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে দেওয়া হবে। ইলেকট্রন বিন্যাস প্রপারলি তোমরা পড়তে হবে। এরপরে দেখো, পি ব্লক মৌলসমূহের সাধারণ ইলেকট্রন বিন্যাস কি? n-1 d 1 থেকে 10 আর ns 1 থেকে কত? 2 থাকবে। মানে দেখো, মানে হচ্ছে যদি n এর মান 4 হয় তাহলে 4s হবে। n এর মান 4 হলে কত? 4s হবে। আর 4s এর আগে কি হবে বলো? 3d। ঠিক আছে, 3d, যেটা n-1। তাহলে n এর মান যদি 5 হয় তাহলে কি হবে? 5s। এখানে কত? 4d। n এর মান যদি 6 হয় তাহলে 6s। এখানে কত হবে? 5d। বুঝতে পারছো? এভাবে যাবে। এরপর হচ্ছে আমাদের এক ব্লক মৌলসমূহের সাধারণ ইলেকট্রন বিন্যাস।
বিন্যাস এইটা একটু ঝামেলা আছে এখানে। ns2 তারপর হচ্ছে n-1 d, d তে হচ্ছে 0 থাকতে পারে, 1 থাকতে পারে, 2 থাকতে পারে। আর এটা হচ্ছে n-2 f কত 1 থেকে 14 পর্যন্ত থাকে। মানে ধরো তুমি যদি 6s নাও এখানে, তাহলে তার আগে কি হবে 5d, তার আগে কি হবে 4f, এভাবে যাবে। মানে n থেকে 1 কমবে, এখানে n থেকে কত কমবে 2 কমবে, এই যে এভাবে যাবে। প্রথমে 6s, এরপরে 5d, এরপরে কত 4f। মানে d তে 0 হইতে পারবে, মানে d ফাঁকা থাকতে পারবে না, না এখানে এক ব্লকে ঝামেলা আছে, এখানে d আগে ফিল আপ হয় না, কথাটা বুঝতে পারছো? ভেজাল আছে এখানে। আচ্ছা, যদি কারো f মনে না থাকে কোনো সমস্যা নেই, তুমি s p আর d টা মনে রাখো, তাহলেই হবে। আচ্ছা, এরপর আসো অবস্থান্তর মৌল। তো অবস্থান্তর মৌল নিয়ে আমরা পরবর্তীতে ডিটেইলস পড়াশোনা করব সামনের ক্লাসগুলোতে, এটা নিয়ে আমরা এখন কথা বলবো না। হ্যাঁ, এগুলো নিয়ে ডিটেইলস আলোচনা সামনের ক্লাসে আসবে। তাহলে এটুকু ভাই ক্লিয়ার সবার? সাধারণ ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, এবার আসো নেক্সট পেজ। এবার সেটা তোমরা 9 10 এও পড়ছো, এগুলো আমাদের ইন্টারভিউতে তেমন একটা গুরুত্বপূর্ণ না। তারপরে এমসিকিউতে চলে আসতে পারে যে অমুক মৌলের গ্রুপ কোনটা, অমুক মৌলের পর্যায় কোনটা, সেটা একটু আলাদা করে আমরা রিভাইজ করে ফেলি। গ্রুপ এবং পর্যায় বের করার নিয়ম দেখো। এস ব্লক মৌলের ক্ষেত্রে গ্রুপ সংখ্যা কি বলো, কিভাবে বের করে? সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা। তাহলে দেখো, যদি S1 হয় তার মানে এটা ক্ষার ধাতু, S2 হলে কি মৃৎক্ষার ধাতু। আচ্ছা, পি ব্লক মৌলের ক্ষেত্রে গ্রুপ সংখ্যা কিভাবে বের করে? সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা প্লাস কত 10। মানে এখানে তোমাকে S এর গুলাও কাউন্ট করতে হবে, P এর গুলাও কাউন্ট করতে হবে, আবার তার সাথে কত যোগ করা লাগবে, এক্সট্রা 10 যোগ করা লাগবে। এটা হচ্ছে আধুনিক নিয়ম আর কি। ওকে, এবার আসো ডি ব্লক মৌলের ক্ষেত্রে। তো ডি ব্লক মৌলের ক্ষেত্রে কি করবা, n-1d প্লাস কি ns উপস্তরের ইলেকট্রন সংখ্যা তুমি যোগ করে দিবা, তাহলে কি পেয়ে যাবে গ্রুপ। যেমন ধরো আমি যদি এরকমটা পাই, ধরো 4s এ একটা আছে, 3d তে 5টা আছে, বলো তো গ্রুপ কত? 4s এ একটা, 3d তে 5টা, তাহলে গ্রুপ কত? 5 আর 1 6। ওকে, ধরো তোমার 4s এ দুইটা আছে, 3d তে হচ্ছে যে 6টা আছে, তাহলে গ্রুপ কত বলো? গ্রুপ 8, গ্রুপ 8। ঠিক আছে, ওকে, সেভাবে আমরা বের করে ফেলতে পারবো। আচ্ছা, আর দেখো f ব্লক মৌলগুলোর ক্ষেত্রে গ্রুপ সংখ্যা কি, এরা পর্যায়নের কত নং গ্রুপে অবস্থিত? 3 নং গ্রুপে। f ব্লক গুলো হচ্ছে অলওয়েজ পর্যায়নের কত নং গ্রুপে থাকবে? 3 নম্বর গ্রুপে থাকবে। ওকে, আর ভাই পর্যায় কেমনে এগুলো আমরা পরে নিচে দেখব। পর্যায়, চলো এবার পর্যায় নির্ণয় দেখি। পর্যায় নির্ণয় দেখো, মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান মৌলের পর্যায় সংখ্যা নির্দেশ করে। উদাহরণ যেমন দেখো সোডিয়াম 11, তাহলে এটা ইলেকট্রন বিন্যাস তুমি যদি করো, লাস্ট ইলেকট্রনটা কোন অরবিটালে প্রবেশ করছে? 3s অরবিটালে প্রবেশ করছে। কারণ এখানে n এর সর্বোচ্চ মান কত? n এর সর্বোচ্চ মান হচ্ছে 3, n এর সর্বোচ্চ মান হচ্ছে 3, তাহলে সোডিয়ামের পর্যায় কত? 3। ওকে, ক্লোরিন দেখো, ক্লোরিন 3s2 3p5, 3s2 3p5, তাহলে বলো এখানেও n এর সর্বোচ্চ মান কত? n এর সর্বোচ্চ মান 3, তাহলে পর্যায় হচ্ছে কত? 3। আর গ্রুপ কিভাবে বের করব? p তে আছে কয়টা? 5টা, s এ কয়টা আছে? 2টা, তাহলে 5 আর 2 কত হলো? 7। ওটার সাথে আবার কত যোগ করব? এক্সট্রা 10 যোগ করব, তাহলে কত হবে? 17। আচ্ছা, এবার আসো ক্রোমিয়াম। তোমরা সবাই জানো ক্রোমিয়াম হচ্ছে যে আউটগতি মেনে চলে না, তাহলে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস কিন্তু ব্যতিক্রম। সেটা কি? 4s এ একটা যাবে, 3d তে কয়টা যাবে? 4s এ একটা যাবে, 3d তে 5টা যাবে, 4s এ একটা যাবে, 3d তে কয়টা যাবে? 5টা। আচ্ছা, তাহলে বলো এখানে n এর সর্বোচ্চ মান কত? n এর সর্বোচ্চ মান হচ্ছে 4, তাহলে পর্যায় কত? পর্যায় হচ্ছে 4। ওকে, আর গ্রুপ কি হবে? s আর d এর গুলো যোগ করে দিবা, তাহলে 5 আর 1 কত? 6। এবার সিরিয়াম 58, দেখো 58
9-10 এগুলো আসতো, বাট এগুলো এখন এগুলো আসবে না। এখন এগুলো হচ্ছে তোমার বেসিক নলেজ, তুমি এগুলো অলরেডি পারো, এমসিকিউ তো আসবে না। চলো জেনে রাখি পটের সারণীতে ধাতু কয়টা, এগুলো এমসিকিউ। যাদের মেডিকেল টার্গেট এগুলো আসবে কিন্তু ভাই, ঠিক আছে, একটু পড়তে হবে এগুলো। ধাতু কয়টা? 94টা। অধাতু কয়টা? 18টা। মাত্র 18টা অধাতু, দেখছো অনেক কম। তরল অধাতু কয়টা? এই দেখো ব্রোমিন, ব্রোমিন কিন্তু অধাতু। নরমালি বেশিরভাগ অধাতুগুলো হচ্ছে গ্যাস, বাট এখানে ব্রোমিন কি তরল। ব্রোমিন কি তরল। বলো তো ব্রোমিনের কালার কি বলতে পারবা? লাল। তোমরা যে ইয়া করছিলাম অ্যালকিন এবং অ্যালকাইনের অসম্পৃক্ততার পরীক্ষা, তুমি ব্রোমিনের সাথে অ্যালকিনের বিক্রিয়া দিলে ব্রোমিনের লাল বর্ণটা দূর হয়ে যেত, ঠিক আছে, এটা ছিল। এবারে সব অপধাতু কয়টা? 60টা। কি কি বলো? বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম, অ্যাস্টিনিক। 60টা অপধাতু। অপধাতুর ইংরেজি বলতে পারবে? অপধাতুর ইংরেজি কি? অপধাতুর ইংরেজি হচ্ছে মেটালয়েড। মেটালয়েড। ধাতুকে বলে মেটাল, অধাতুকে কি বলে? নন মেটাল। আর অপধাতুকে বলে মেটালয়েড। মেটালয়েড। সো ইংলিশগুলো জেনে রাখবা, কারণ আমরা বলতেছি এইচএসসির পরে কিন্তু কোনো বাংলা বইয়ে কিছু নাই, সব পড়াশোনা করতে হবে কি ইংলিশে। এই ইন্টারে তুমি যে টপিকগুলো পড়তেছো এগুলো তোমাকে অনার্স মাস্টার্স অনার্সে পড়াবে, বা যেগুলো বিশ্ববিদ্যালয়ে তোমাকে এগুলো পড়ানো হবে, দেখো সব ইংলিশে, তুমি কিছু বুঝতেছ না। তুমি এগুলো পারো, বাংলায় পড়ে আসছো, ইংলিশ ওয়ার্ড তুমি বুঝতেছ না। একটা মজার বলি, ধরো তোমাদের ম্যাথে একটা চ্যাপ্টার আছে না সরলরেখা, এই সরলরেখা তোমাকে যদি ইংলিশে পড়াইছো আঁকবা, ঠিক আছে, সরলরেখার ইংলিশ ওয়ার্ডগুলো একটা বাংলায় তো পারি না, হিন্দিতে শিখবো, ইংলিশে মুখস্থ করবো। হিন্দিতে শিখবা কি বল? তাহলে ক্লিয়ার কি পর্যায়ে সবার? চলো এবার দেখো কি লিখছি আমি। পর্যায় সারণী 1 থেকে 30 পর্যন্ত মৌলের নাম এবং ইলেকট্রন বিন্যাস মনে রাখতে হবে, এবং পর্যায় সারণীর সামগ্রিক গঠন সম্পর্কে ধারণা রাখতে হবে। মনে রাখার উপায় এই দেখো, প্রথম গ্রুপে 7টি পর্যায়, দ্বিতীয় গ্রুপে 6টি পর্যায়, 3 থেকে 12 গ্রুপে 4টি করে পর্যায়, 13 থেকে 17 গ্রুপে 6টি করে পর্যায়, ঠিক আছে। এগুলো হচ্ছে মুখস্থ বিদ্যা, এগুলো হচ্ছে কষ্ট করে মনে রাখতে হবে। তবে যাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট তাদের এগুলো মুখস্থ না করলেও চলবে। আর যাদের কোনো কিছু টার্গেট না, যারা হচ্ছে বাপের হোটেলে থাকবে 2 বছর পর, তাদের তো কোনো টেনশন নাই। সুন্দর মতো করে তোমার জন্য নর্থ সাউথ ব্রেক দাঁড়ায় আছে, তোমার জন্য ভাই আসেন, 20 লাখ টাকা জমা করেন, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হয়ে যান। ঢাকা ইউনিভার্সিটি তো চান্স পেতে না, নিতে লাগে। তো এবার আমরা করবো এবার এস ব্লক মৌল নিয়ে প্রশ্ন করব। তাহলে পটেনশিয়াল নিয়ে বেসিক্যালি আমরা শিখলাম, এখন হচ্ছে এস ব্লক মৌল নিয়ে আমরা ডিটেইলস প্রশ্ন করব। এস ব্লক মৌল কাকে বলে? দেখো কি বলছে, মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রন এস অরবিটালে প্রবেশ করলে তাদের এস ব্লক মৌল বলা হয়। পর্যায় সারণীর গ্রুপ 1 ও 2 এর মৌল সমূহ এবং হিলিয়াম এ ব্লকের অন্তর্ভুক্ত। অর্থাৎ হিলিয়াম কিন্তু একটা নিষ্ক্রিয় গ্যাস এবং এটা এস ব্লকের অন্তর্ভুক্ত। এই যে এমসিকিউ এটা সবাই লিখে রাখো সবাই। এস ব্লক মৌলের সংখ্যা 14, এটা আসবে পরীক্ষায়। এস ব্লক মৌলের সংখ্যা কয়টা? 14টা। হ্যাঁ না, সবসময় বোর মেডিকেল। অপধাতু বেসিক্যালি ধাতু ধাতু মানে আচরণের মাঝামাঝি এদের আচরণ। ধাতু বলা যায় না, মাঝে মাঝে ধাতুর মতো আচরণ, মাঝে মাঝে
হাইড্রোজেন ব্যতীত অবশিষ্ট মৌলগুলো কি কি? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এবং এরা কিন্তু সবাই একই গ্রুপের মৌল। ওকে, আচ্ছা, এরা সবাই কি ক্ষার ধাতু ও তীব্র তড়িৎ ধনাত্মক। এই কথাটার মানে কি? তীব্র তড়িৎ ধনাত্মক কথাটার মানে কি? এটা মানে হচ্ছে এরা আসলে ইলেকট্রন বর্জন করতে বেশি আগ্রহী। বুঝছো? অর্থাৎ দেখো, যেমন লিথিয়াম, লিথিয়াম একটা ইলেকট্রন বর্জন করে কোথায় যাবে? লিথিয়াম পজিটিভ। সিজিয়াম একটা ইলেকট্রন বর্জন করে কোথায় যাবে? সিজিয়াম পজিটিভ। তার মানে এদের ইলেকট্রন লুজ করার টেন্ডেন্সি কি বেশি, অর্থাৎ যাদের ইলেকট্রন বর্জনের প্রবণতা বেশি তাদেরকে আমরা কি বলবো? তড়িৎ ধনাত্মক। তড়িৎ ধনাত্মক, কারণ এরা ইলেকট্রন বর্জন করে কি ধনাত্মক আয়ন কি করে গঠন করে। আচ্ছা, এরপরে কি লিখছে দেখো এখানে, এদের অক্সাইড ও হাইড্রোক্সাইড সমূহ তীব্র ক্ষারক। ওকে, আচ্ছা, এরপর আসো S2 ইলেকট্রনীয় কাঠামো। S2 তে কারা কারা আছে? বেরিলিয়াম, বলো বেরিলিয়াম। বেরিলিয়াম কি বলো? 2s2। বেরিলিয়াম হচ্ছে 2s2। এরপর আসবে ম্যাগনেসিয়াম 3s2। তারপর আসবে ক্যালসিয়াম কিটা 4s2। ওকে, এভাবে চলবে। স্ট্রোনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এর মধ্যে রেডিয়াম হচ্ছে কি প্যারিস্টীয়। এদেরকে মৃৎকার ধাতু বলে। এদের অক্সাইড ও হাইড্রোক্সাইড সমূহ তীব্র ক্ষারক। বুঝতে পারছো বিষয়টা? মানে S1 হলে ক্ষার ধাতু, বাট S1 এর মধ্যে হচ্ছে যে হাইড্রোজেন থাকে। হাইড্রোজেন হচ্ছে একমাত্র অধাতু, ঠিক আছে? আর S2 হচ্ছে কি মৃৎকার ধাতু। আর টোটাল S ব্লক কয়টা থাকবে? 14টা। টোটাল S ব্লক কয়টা? 14টা। তো এবার আমরা একটু S ব্লক মৌলের বৈশিষ্ট্যগুলোকে বিস্তারিতভাবে একটু দেখি। এক নম্বর আসো, এরা নরম ধাতু। নরম মানে কি? এদেরকে তুমি সহজেই ছুরি দিয়ে কাটতে পারবা। যেমন ধরো সোডিয়াম, হ্যাঁ, ছুরি দিয়ে কাটা যাবে। 2 নাম্বার, এদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের মান তুলনামূলকভাবে কম। অল্প তাপ দিলে এরা গলে যাবে। অল্প তাপ দিলে এরা গলে যাবে। আচ্ছা, 3 নাম্বার দেখো, NS1 ব্লকের মৌলগুলোর সর্বমরিস্থ কক্ষে একটি বিজোড় ইলেকট্রন থাকায় A ব্লকের মৌলগুলো প্যারাম্যাগনেটিক। এটা খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। দেখো প্যারাম্যাগনেটিক মানে কি? প্যারাম্যাগনেটিক মানে হচ্ছে এই ধাতুগুলো চৌম্বক ধর্ম প্রদর্শন করতে পারবে। এই লিখো চৌম্বক ধর্ম। এ সাইড কথা বলো। সিরিয়াসনেস ভাই নাই কথা বলো। আমি সাইড থেকে কথা বলতে থামাচ্ছি না। আচ্ছা, তাহলে প্যারাম্যাগনেটিক মানে কি? চৌম্বক ধর্ম কি প্রদর্শন করতে পারবে, মানে চুম্বকের প্রতি এটা আকৃষ্ট হবে। এতগুলো তারপর তো কি লিখছে, NS2 ব্লকের মৌলগুলোর সর্ববহিস্থ কক্ষে জোড় ইলেকট্রন থাকায় এরা ডায়াম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক মানে কি? ডায়াম্যাগনেটিক মানে হচ্ছে এরা চৌম্বক ধর্ম প্রদর্শন করবে না। করবে না। ওকে, তাহলে এরকম যদি একটা এমসিকিউ পরীক্ষা আসে, নিচের কোনটি চৌম্বক ধর্ম প্রদর্শন করবে? তাহলে 3টা মৃৎকার ধাতু দিবে, একটা কি ক্ষার ধাতু দিবে। তাহলে ক্ষার ধাতুটাই তোমার আনসার হবে, কারণ ক্ষার ধাতুতে কয়টি ইলেকট্রন থাকে? একটা বিজোড় ইলেকট্রন থাকে। আচ্ছা, এরপরে কি বলছে দেখো 4 নাম্বার, S ব্লকের মৌলগুলোর ক্যাটায়নের অরবিটালে কোনো বিজোড় ইলেকট্রন থাকে না। দেখো ক্যাটায়ন মানে কি? একটা বিজোড় ইলেকট্রন ছিল, ওইটা বর্জন করে ফেলছে। সে বর্জন করে কিসে কনভার্ট হয়েছে? ক্যাটায়নে কনভার্ট হয়েছে। ওকে, তাহলে কোনো বিজোড় ইলেকট্রন নাই। তাহলে সব অরবিটালগুলো জোড় ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, এজন্য এদের ক্যাটায়নগুলো ডায়াম্যাগনেটিক ও বর্ণহীন হয়। তার মানে দেখো মৌল কিন্তু প্যারাম্যাগনেটিক, মৌল প্যারাম্যাগনেটিক, বাট মৌল থেকে যে ক্যাটায়ন তৈরি হবে সেটা কি
বর্জন করে ক্যাটায়ন তৈরি করে ফেলবো, তখন কিন্তু আর দুটো ইলেকট্রন থাকবে না, সেটা কি হয়ে যাবে? ডায়াম্যাগনেটিক। তাহলে ডায়াম্যাগনেটিক হয়ে গেলে কি ওই আয়নটা আর চৌম্বক ধর্ম দেখাবে? দেখাবে না। এবং এটা বর্ণহীন। বর্ণহীন মানে কি দেখো, বর্ণহীন মানে হচ্ছে ধরো তুমি একটা লবণ নিলাম লিথিয়াম ক্লোরাইড, আরেকটা লবণ নিলাম সোডিয়াম ক্লোরাইড। এই লবণগুলো দেখতে সাদা, এই লবণগুলো দেখতে সাদা, বর্ণহীন। ঠিক আছে, এটা বলছি। এরপরে কি বলছে দেখো, এস ব্লকের মৌলগুলোর মধ্যে বেরিলিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ও ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ভিন্ন, বাকি সব হাইড্রোক্সাইডগুলো পানিতে দ্রবণীয়। এটা খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন। এটা লিখে রাখার সময় খাতায় যে এই তিনটা হাইড্রোক্সাইড পানিতে অদ্রবণীয়। এমসিকিউ। বেরিলিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই তিনটি হাইড্রোক্সাইড পানিতে অদ্রবণীয়। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড চুলের পানি। হ্যাঁ? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড চুলের পানি। না না না, চুনের পানি, হ্যাঁ চুনের পানি, এইটা পানিতে দ্রবীভূত হয়। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নিজে পানিতে দ্রবীভূত হয়। চুনের পানি দেখতে তো ঘোলা, এটা পানিতে দ্রবীভূত হলো, ঘোলা হলে তো দ্রবীভূত হয়। বেরিলিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পানিতে অদ্রবণীয়। সেগুলো দ্রবণীয়, যেমন স্ট্রনশিয়াম, বেরিলিয়াম। আচ্ছা, ডায়াম্যাগনেটিক মানে হচ্ছে ডায়াম্যাগনেটিক মানে হচ্ছে চৌম্বক ধর্ম দেখাবে না। ডায়াম্যাগনেটিক মানে হচ্ছে চৌম্বক ধর্ম প্রদর্শন করবে না। তো 6 নম্বর, এরা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে কি হাইড্রাইড গঠন করে। 7 নম্বর, লিথিয়াম বেরিলিয়াম কিছু কিছু ক্ষেত্রে সমযোজী যৌগ গঠন করলেও এস ব্লকের অন্যান্য মৌল আয়নিক যৌগ গঠন করে। 8, এরা উচ্চ তড়িৎ ধনাত্মক মৌলের, আগেও বলছি। 9, এদের আয়নীকরণ শক্তির মান খুব কম, এরা তীব্র বিজারক। দেখো বিজারক মানে কি বলতো, যে ইলেকট্রন কি করে, যে ইলেকট্রন বর্জন করে তাকে কি বলা হয়? বিজারক। তাহলে এস ব্লকের মৌলগুলো খুব ইজিলি ইলেকট্রন কি করতে পারে? বর্জন করতে পারে, এজন্য এটা তীব্র বিজারক। আচ্ছা, 10 নম্বর, ক্ষারীয় মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধ অনেক বড় হয়। এইটা কেন? দেখো তোমরা সবাই 19 পড়ছো যে একই পর্যায়ে, দেখো একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে আকার কমে না? একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে আকার কমে, আকার কমে। এখন আমাকে বলো, এই এস ব্লক মৌলগুলো কোথায় থাকে? একটা পর্যায়ে ঠিক বাম দিকে থাকে না? যদি এই ছবিতে আবার যাও, দেখো একই পর্যায়ে লেফট টু রাইট গেলে আকার কমে। তার মানে আমি যত বাম দিকে থাকবো আমার আকার তত কি হবে? বেশি হবে। তাহলে আমার এই ক্ষার ধাতুগুলো এবং মৃৎকা ধাতুগুলো দেখো একই পর্যায়ের কোন দিকে অবস্থিত? বাম দিকে অবস্থিত, এই জন্য এদের আকার কি হবে? আকার বড় হবে, আকার বড় হবে। আচ্ছা, এরপর আসো 11 নম্বর, এদের হাইড্রোক্সাইড যৌগগুলো তীব্র ক্ষারক হয়। 12 নম্বর, এরা সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে, তাই ধাতু হিসেবে অনেক সক্রিয়। 13, বিভিন্ন ধাতু তাদের লবণগুলো শিখা পরীক্ষায় বিভিন্ন বর্ণ ধারণ করে। ব্যতিক্রম কি? বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম। এটা এক্সামে তোমাদের আসবে। দেখো এই প্যারাটা সবই লিখে রাখো খাতায়, তুমি পড়ে। বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম পরমাণুগুলো তুলনামূলকভাবে ছোট এবং এদের আয়নীকরণ শক্তির মান তুলনামূলকভাবে খুব বেশি। এই জন্য এদের ইলেকট্রনগুলো শিখার শক্তির প্রভাবে উচ্চ শক্তি স্তরে উন্নীত হতে পারে না। এই কারণে বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম মৌল দুটি শিখা পরীক্ষায় বিশেষ কোনো বর্ণ
প্রদর্শন করে না, এটা অনুধাবনে আসবে 2 মার্কের কোশ্চেন, যে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম শিক্ষা পরীক্ষায় কোনো বর্ণ প্রদর্শন করে না কেন? আগের পেজে না বলতো যে আকার গুলাই বড় আগের পেজে বলতো যে আকারটা আর বেশাটো বেশি আর বিষয় হচ্ছে যে তুমি যখন একই পর্যায়ে কম্পেয়ার করবে তখন এদের আকার বড়, বাট জেনারেলি হচ্ছে এদের আকারটা হচ্ছে ছোট থাকে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম। এটা 5 স্টার কোশ্চেন, ঠিক আছে, যে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম শিখা পরীক্ষায় কোনো বর্ণ প্রদর্শন করে না। আর ওই যে প্লেলিস্টে শিখা পরীক্ষার উপরে ক্লাস আপলোড হয়েছে, সবাই ক্লাস করে নিও। তাহলে আজকে আমাদের বেসিক ইন্ট্রোডাকশন ছিল, আগামী ক্লাসে আমরা এস ব্লক কন্টিনিউ করব, ঠিক আছে, এস ব্লক কন্টিনিউ চলবে আজকে।